ভারতীয় আদালতে দাঁড়িয়ে হঠাৎ হাদি মামলার প্রধান আসামি ফয়সাল যা বললেন তা প্রায় অবিশ্বাস্য। রিমান্ড শেষে তিনি এমন এক চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছেন যা আক্ষরিক অর্থেই পুরো মামলার হিসেব নিকেশ এক ধাক্কায় উল্টে দিয়েছে। যেখানে ভারতের স্পেশাল টাস্ক ফোর্স বা STF দাবি করেছিল আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছে, সেখানে খোদ প্রধান আসামি আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ 180 ডিগ্রিতে ঘুরে দিয়েছে তাদের নিজেদেরই বয়ান। তার একটিমাত্র কথায় এখন বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের গোয়েন্দা মহলে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং দেশের আলোচিত তরুণ শহীদ ওসমান হাদি মামলার এই প্রধান দুই অভিযুক্তকে আজ কড়া নিরাপত্তায় বিধাননগর আদালতে হাজির করা হয়েছে। আর সেখানেই ঘটে যায় এই অভাবনীয় ক্লাইম্যাক্স। খবরের একদম কেন্দ্রবিন্দুতে যাওয়ার আগে আজকের আদালতের চিত্রটা একটু কল্পনা করুন। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12টা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালত চত্বরে চরম উত্তেজনা। টানা 14 দিনের ম্যারাথন পুলিশ রিমান্ড শেষ করে পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যান থেকে নামানো হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার অন্যতম সহযোগী আলমগীর হোসেনকে। আদালতে তোলার আগে নিয়ম অনুযায়ী তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে শারীরিক বা মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতাল থেকে বের হওয়ার পর থেকেই মিডিয়ার ক্যামেরা তাদের পিছু নেয়। পুরো দুই দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল একটা কথা জানার জন্য যে 14 দিনের রিমান্ডে ভারতীয় পুলিশের কাছে তারা ঠিক কী তথ্য ফাঁস করেছে। কিন্তু কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে ফয়সাল মিডিয়ার সামনে এমন একটি বোমার পিন খুলে দিবে। আদালত চত্বরে যখন সাংবাদিকরা ফয়সালকে ছাকনির মতো ঘিরে ধরে হাদি মামলার বিষয়ে একের পর এক তীক্ষ্ণ প্রশ্ন তুলছিলেন, তখন ফয়সাল করিম মাসুদ অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমি এ কাজ করিনি, আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না। হ্যাঁ দর্শক, ঠিক এই কথাগুলোই তিনি উচ্চারণ করেছেন। যেই ফয়সালকে হাদি মামলার মূল মাস্টারমাইন্ড বা প্রধান নকশাকারী হিসেবে মনে করা হচ্ছে, সে সরাসরি পুরো ঘটনাটি অস্বীকার করে বসল। একজন ফেরারি আসামি যে কিনা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে লুকিয়েছিল, সে যখন এত আত্মবিশ্বাসের সাথে মিডিয়ার সামনে নিজেকে নির্দোষ দাবি করে, তখন অপরাধ বিজ্ঞানে বা ক্রিমিনোলজির ভাষায় এটি একটি বিশাল সাইকোলজিক্যাল ট্রিক বা আইনি কৌশল হিসেবেই বিবেচিত হয়। তবে পুরো ঘটনার সবচেয়ে সাসপেন্সফুল বা রহস্যময় অংশটি ছিল ঠিক তার পরের মুহূর্তটি। ফয়সাল যখন দাবি করলেন যে তিনি এই কাজ করেননি, তখন সাংবাদিকরা অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। সাংবাদিকরা তাকে সরাসরি জিজ্ঞেস করেন, তাহলে কি আপনাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে? এর পেছনে কি অন্য কোনো বড় মাথা কাজ করছে? এই প্রশ্নের পর ফয়সালের রিয়াকশন বা প্রতিক্রিয়াটি ছিল সবচেয়ে বেশি চমকপ্রদ। তিনি হ্যাঁ বা না কোনোটারই উত্তর দেননি। তিনি একেবারে নিশ্চুপ হয়ে যান এবং কোনো কথা বলতে আর রাজি হননি। অপরাধ বিশ্লেষকরা মনে করছেন ফয়সালের এই রহস্যময় নীরবতা হাজারটা উত্তরের চেয়েও বেশি কিছু বলে দিচ্ছে। তিনি কি ভয় পাচ্ছেন, নাকি মূল চক্রীদের আড়াল করার জন্য এটি তার কোনো সাজানো নাটক? ফয়সালই যে হাদিকে খুন করেছে এটা শতভাগ নিশ্চিত, কারণ সিসিটিভি ক্যামেরার ফুটেজ কখনো মিথ্যা বলে না। কিন্তু ফয়সালকে যে নির্দেশ দিয়েছিল হাদিকে শেষ করে দেওয়ার জন্য, ফয়সাল হয়তো তাকেই ভয় পাচ্ছে। ফয়সালের এই বক্তব্যের পর একটি বিশাল আইনি এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বা ক্লাশ তৈরি হয়েছে। কেন জানেন? কারণ পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বা STF এর আগে গণমাধ্যমের কাছে সম্পূর্ণ ভিন্ন একটি দাবি করেছিল। STF সূত্র থেকে এর আগে অত্যন্ত স্পষ্টভাবে জানানো হয়েছিল যে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন দুজনেই হাদির এই মর্মান্তিক ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি নিজেরাই স্বীকার করে নিয়েছেন। তাহলে মাত্র 14 দিনের ব্যবধানে এমন কি ঘটল যে ফয়সাল পুরো বয়ান পাল্টে দিল? এখানে ভারতের পুলিশকেই অনেকেই সন্দেহ করছেন। তারাই হয়তো ফয়সাল করিম মাসুদদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছেন, তারা এখন ঠিক সেভাবেই বলছেন। এখানে আসল সত্য জানার কোনো উপায় নেই, কারণ তাদের পুরো নিয়ন্ত্রণ এখন ভারতীয় পুলিশের হাতেই। এবার খবরের একটু ফ্ল্যাশব্যাকে বা পিছনের দিকে যাওয়া যাক। এই ফয়সাল এবং আলমগীর আসলে কারা?
আর কিভাবে তারা ভারতে প্রবেশ করলো। 37 বছর বয়সী ফয়সাল করিম মাসুদের আসল বাড়ি বাংলাদেশের পটুয়াখালী এলাকায় এবং তার সহযোগী 34 বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি খোদ রাজধানীর ঢাকায়। ঘটনার পর তারা অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সোজা চলে যায় মেঘালয় সীমান্তে। এই মেঘালয় সীমান্ত অত্যন্ত দুর্গম এবং পাহাড়ি এলাকা। এই দুর্গম পথ ব্যবহার করে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। এরপর তারা টানা কয়েক মাস ভারতের বিভিন্ন এলাকায় অত্যন্ত গোপনীয়তার সাথে অবস্থান করছিল। তাদের এই নিখুঁত আত্মগোপন প্রমাণ করে যে তারা কোনো সাধারণ অপরাধী নয়, বরং তাদের পেছনে একটি অত্যন্ত সুসংগঠিত নেটওয়ার্ক কাজ করছিল। তারা তাদের শেল্টার বা আশ্রয় নিচ্ছিল। কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, আইনের হাত তার চেয়ে অনেক লম্বা। গত 7 মার্চ দিনগত রাত এবং 8 মার্চের সেই শ্বাসরুদ্ধকর অভিযানের কথা নিশ্চয়ই সবার মনে আছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পায় যে ওই 2 হাই প্রোফাইল ফেরারি আসামি বাংলাদেশ সীমান্তে লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় আত্মগোপন করে আছে। এসটিএফ সূত্র জানায়, ফয়সাল এবং আলমগীর সেখানে চুপচাপ বসেছিল না। তারা মূলত সুযোগ বুঝে ফের বাংলাদেশেই প্রবেশ করার জন্য অপেক্ষা করছিল। কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হওয়ার আগেই এসটিএফের একটি চৌকস দল রাতের অন্ধকারে বনগাঁর ওই গোপন আস্তানায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে ফেলে। এরপর তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ঘটনার মামলার দায়ে বিধাননগরের বিশেষ আদালতে তোলা হয় এবং আদালত 14 দিনের রিমান্ডে তাদেরকে পাঠিয়েছিল। এই পুরো পালানোর গল্পের পেছনের আসল চাবিকাঠি বা লোকাল হ্যান্ডলার কে ছিল জানেন? মেঘালয়ের ওই দুর্গম সীমান্ত সাধারণ মানুষের পক্ষে একা একা পার হওয়া আক্ষরিক অর্থে অসম্ভব। এই অনুপ্রবেশে তাদের সরাসরি সহায়তা করেছিল ফিলিপ নামের একজন ব্যক্তি। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ গত 13 মার্চ অত্যন্ত সফল একটি অভিযান চালিয়ে এই ফিলিপ সাংমাকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে আদালতে তোলা হলে আদালত তাকে 7 দিনের রিমান্ড দেন। রিমান্ড শেষে শনিবার ফিলিপকেও আদালতে হাজির করা হয়েছে। গোয়েন্দা বিশ্লেষকরা মনে করছেন, ফয়সাল এবং আলমগীর মুখ না খুললেও এই ফিলিপ সংমার কাছ থেকে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে যা দিয়ে ফয়সালের পুরো সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলা সম্ভব। ফিলিপই হয়তো পুলিশকে বলে দিয়েছে ফয়সালের আসল গডফাদারদের নাম। এখন দেশের লাখ লাখ মানুষ এবং ইনকিলাব মঞ্চের তরুণ প্রজন্মের মনে একটাই প্রশ্ন, এরপর কি হবে? ফয়সাল নিজেকে নির্দোষ দাবি করলেই কি সে পার পেয়ে যাবে? আইন বিশেষজ্ঞরা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছেন যে ফয়সাল নিজেকে যতই নির্দোষ দাবি করুক না কেন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সুনির্দিষ্ট অপরাধে ভারতের মাটিতে তাদের বিচার হবেই। তবে বাংলাদেশের সাধারণ মানুষের মূল দাবি হলো তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ইনকিলাব মঞ্চের হাদির ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা। 2 দেশের মধ্যে বন্দি প্রত্যার্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে। সরকার যদি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারতের কাছে এই আসামির হস্তান্তর করার জোরালো দাবি জানায়, তবে খুব দ্রুতই তাদের দেশের মাটিতে এনে কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হবে। ফয়সালের আজকের এই পোলটি মূলত সেই আইনি প্রক্রিয়ার বিলম্বিত করার একটি ব্যর্থ চেষ্টা মাত্র। তাহলে দর্শক, 14 দিনের রিমান্ড শেষে ভারতীয় আদালতে দাঁড়িয়ে হাদি মামলার এই প্রধান আসামি ফয়সালের ভয়ঙ্কর পোলটি এবং চাঞ্চল্যকর দাবির ভেতরের আসল চিত্রটি দেখে নেওয়া গেল। এসটিএফ বলছে তারা স্বীকার করেছে, আর ফয়সাল বলছে তিনি কিছু জানেন না। এই মানুষতাত্ত্বিক আইনি লড়াই এখন এক চরম ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ফয়সাল করিম মাসুদের এই দাবি আমি এ কাজ করিনি, এটাকে কি আপনারা সমর্থন করেন? আপনার কি মনে হয় এটি নিজেকে বাঁচানোর একটি আইনি কৌশল মাত্র, নাকি তাকে ফাঁসানোর প্রশ্নটিতে তার সেই রহস্যময় নীরবতা এর পেছনে অন্য কোনো বড় মাফিয়ার ইশারা থাকার প্রমাণ মিলছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।